নমস্কার। আজকে আমি দশম শ্রেণীর পাঠ্য একটি কবিতা পাবলো নেরুদার অসুখী একজন এই কবিতা প্রসঙ্গে নানা দিক থেকে আলোচনা করব। প্রথমে আমি কবির সম্পর্কে দু চার কথা, তারপরে আমি কবিতার উৎস এবং কবিতার প্রেক্ষাপট এবং পরবর্তীকালে টেক্সট ভিত্তিক কবিতার আলোচনায় পৌঁছে যাব। আলোচনা শুরুর আগে বলে রাখি, আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। এরপর আমরা চলে আসি কবি সম্পর্কে দু চার কথায়। কবি পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি। তার আসল নাম নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো। কবির পাবলো নেরুদা এটি তার ছদ্মনাম। কবির জন্ম হয় 12 জুলাই 1904 খ্রিস্টাব্দে চিলির পারোরালে এক মধ্যবিত্ত পরিবারে। কবির পিতা চেয়েছিলেন তার ছেলে শিক্ষক হোক, কিন্তু কবির নেশা ছিল ছোট থেকেই তিনি কবিতা লিখবেন এবং কবি হয়ে উঠবেন। সেই নেশাকে পূর্ণতা দিতে পিতার অগোচরে বা পিতাকে লুকিয়ে তিনি কবিতা লিখতে শুরু করেন। তাই তাকে ছদ্মনাম গ্রহণ করতে হয়। ছদ্মনাম গ্রহণের ক্ষেত্রে তিনি দুই বিশেষ ব্যক্তির নামের বিশেষ অংশকে তুলে নিয়ে এই ছদ্মনামটি তৈরি করেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা এই ছদ্মনামটি তিনি অনেক ভেবেচিন্তে নির্মাণ করেছিলেন। পাবলো শব্দটি তিনি স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো তার নাম থেকে গ্রহণ করেছিলেন, এবং নেরুদা শব্দটি তিনি গ্রহণ করেছিলেন ইউরোপের চেক প্রজাতন্ত্রের একজন বিশিষ্ট সাহিত্যিক তথা সাংবাদিক জাঁ নেরুদা এই বিশিষ্ট ব্যক্তির নাম থেকে। সমগ্র জীবনে কবি পাবলো নেরুদা একাধিক কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ হল 20 পোয়েমস অফ লাভ অ্যান্ড এ সং অফ ডিসপেয়ার, অর্থাৎ 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং এক্সট্রা ভাগারিও। কবি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন 1971 খ্রিস্টাব্দে 21 অক্টোবর। কবির জীবনের অনেকটা অংশই তিনি রাজনীতির সাথে জড়িয়েছিলেন এবং সক্রিয় রাজনীতি তিনি করে গেছেন জীবনভর। তাঁকে নিয়ে এবং তাঁর জীবনীকে নিয়ে পরবর্তীকালে অনেক উপন্যাস, অনেক সিনেমা পর্যন্ত রচিত হয়েছে। এরপর আমরা আসি আমাদের পাঠ্য এই কবিতা অসুখী একজন এই কবিতার উৎস প্রসঙ্গে। কবি পাবলো নেরুদার কবিতা বহুদিন আগে থেকেই বাংলায় অনুদিত হয়ে এসেছে। বিশেষত কমিউনিস্ট কবি সুভাষ মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় পাবলো নেরুদার কবিতাকে অনেক আগে থেকেই অনুবাদ করেছেন। এই কবিতাটি আসলে রচিত হয়েছিল স্প্যানিশ ভাষায়। কবিতাটির নাম ছিল লা ডেসডিজাটা। এই কবিতাটি রচিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দ নাগাদ। পরবর্তীকালে এই কবিতাটি ইংরাজিও অনুবাদ হয় দ্য আনহ্যাপি ওয়ান এই নাম দিয়ে। 2013 সালে নবারুণ ভট্টাচার্য মূল স্প্যানিশ কবিতা থেকে এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেন এবং নাম দেন অসুখী একজন। 2013 সালে এই কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি কবিতার সংকলন বিদেশি ফুলে রক্তের ছিটে এই গ্রন্থে স্থান পায়। বলা বাহুল্য, এই গ্রন্থে পাবলো নেরুদা দুটি কবিতা স্থান পায়, তার মধ্যে আমাদের পাঠ্য এই অসুখী একজন কবিতাটি উল্লেখযোগ্য। তবে এক্ষেত্রে একটা কথা বলা দরকার, আমরা বর্তমানে দশম শ্রেণীর পাঠ্য সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে এই কবিতাটিকে যে রূপে দেখি, নবারুণ ভট্টাচার্যের অনুবাদে সেই রূপটা নেই। অর্থাৎ আমাদের পাঠ্য দশম শ্রেণীর গ্রন্থে নবারুণ ভট্টাচার্য কিছু অনুবাদের দুটি চরণ বাদ দেওয়া হয়েছে, শেষের দুটি চরণ। সেই দুটি চরণ হলো এই রকম, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এমন কোনো ফাঁকা জায়গা নেই যা দুঃখের চেয়ে বড়, যেখানে রক্ত ঝরে সেরকম আর কোনো পৃথিবী হয় না। এই বাদ দেওয়ার কারণ, এই কবিতার ইংরাজি অনুবাদে এই দুটি লাইন ছিল না। ইংরাজি অনুবাদের কবিতাটি শেষ হয়েছে এই রকম, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, অ্যান্ড এ ব্ল্যাক স্টেইন অফ ব্লাড অ্যান্ড দ্যাট ওমেন ওয়েটিং। এখান থেকে বোঝা যাচ্ছে ইংরাজি কবিতার সাথে মিল তৈরি করতে বা সামঞ্জস্য বজায় রাখতেই হয়তো আমাদের টেক্সট গ্রন্থে
এই শেষের দুটি চরণকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে আসি কবিতার প্রেক্ষাপটে। যে কোনো কবিই হন সামাজিক মানুষ, সমাজে ঘটে চলা কোনো কিছুই কবির দৃষ্টি এড়ায় না। তাই যে কোনো কবিতার মধ্যে লুকিয়ে থাকে সেই কবিতাটি রচনার বাস্তবিক কোনো না কোনো প্রেক্ষাপট। এই কবিতাটিও নিছক রচিত হয়নি। কবি পাবলো নেরুদা ছিলেন সক্রিয় রাজনীতির সাথে যুক্ত। জীবনে অনেক গুলি, যুদ্ধ, মানুষের মৃত্যু এবং যুদ্ধের কারণে মানুষের জীবনে কি পরিণাম নেমে আসে তা তিনি স্বচক্ষে দেখেছিলেন। চিলির গৃহযুদ্ধ 1936 খ্রিস্টাব্দে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম তাকে বেশ চিন্তিত করেছিল। এই যুদ্ধগুলি তাকে বিশেষভাবে ভাবজগতে তার আলোড়ন এনেছিল। এই যুদ্ধ থেকে তিনি বুঝতে পেরেছিলেন হিংসা, বিবাদ কোনো কিছুর সমাধান হতে পারে না। মানুষের জীবনের আসল উদ্দেশ্য এবং আসল প্রয়োজন ভালোবাসাকে পাওয়া, ভালোবাসার অর্জন করা। ভালোবাসাই যে কোনো মানুষকে মহান করতে পারে। কবি পাবলো নেরুদা তার এই মানসিকতা তার সমগ্র জীবনব্যাপী যে সমস্ত কবিতা রচনা করেছেন তার মধ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন। বলা বাহুল্য এই কবিতাটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক ক্ষয়ক্ষতি, মানুষের জীবনে কী পরিবর্তন এনেছিল সেই প্রেক্ষাপটেই রচিত। এরপর আমরা আরেকটি প্রেক্ষাপট দেখব। এই কবিতাটি রচনার আরেকটি প্রেক্ষাপট আছে, সেটি কবির জীবনের ব্যক্তিগত প্রেক্ষাপট। কবির ব্যক্তিগত জীবন, কবি রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাই রাজনীতির পালাবদলের সাথে সাথে তাকে বারবার রাজনৈতিক আক্রান্ত হতে হয়, অর্থাৎ রাজনৈতিক আক্রমণ সহ্য করতে হয়। এমনকি বাড়ি পর্যন্ত তাকে ছাড়তে হয়। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের প্রিয় মানুষদের ছেড়ে চলে যাওয়ার দুঃখ, বেদনা কেমন হয় তিনি বাস্তব জীবনে বারবার অনুভব করেছিলেন। সেই আক্ষেপ কবির মনে একাধিক প্রতিক্রিয়া এনেছিল, যা তার একাধিক কবিতায় উঠে এসেছে। বলা বাহুল্য আমাদের কবিতাটি সেই রকমই এক প্রতিক্রিয়ার ফসল। এরপর আমরা প্রবেশ করব মূল কবিতার টেক্সট ভিত্তিক আলোচনায়। টেক্সট ভিত্তিক আলোচনাকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে মূল টেক্সটটিকে কয়েকটি খণ্ডে বা পাঠে ভাগ করে আমি প্রথম কবিতার পাঠ করব এবং তারপর সেই পাঠের রসগ্রাহী আলোচনা করব। প্রথমেই আমি একটা অংশ পাঠ করছি। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এইটুকু অংশের আমি এবার রসগ্রাহী আলোচনায় পৌঁছে যাচ্ছি। যুদ্ধের প্রয়োজনে কবিতার কথক তার প্রেমিকাকে ছেড়ে চলে গেলেন বহু দূরের যুদ্ধক্ষেত্রে। আর সেই প্রেমিকা কথকের ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে থাকল। কবিতার কথক জানতেন তিনি আর কোনো দিন ফিরবেন না, কারণ যে যুদ্ধে যায় সে আর কোনো দিন ফিরে আসে না। কিন্তু তার প্রেমিকার মনে একটা তীব্র আশা ছিল, তার প্রেমিক একদিন হয়তো ফিরে আসবেই। এই অপেক্ষার মাঝে সাধারণ জীবনযাপন থেমে থাকলো না। আর 5টা দিনের মতোই সব কিছু চলতে থাকলো সমান তালে। একটার পর একটা দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, এভাবে একটা গোটা বছর পেরিয়ে গেল প্রতীক্ষার মধ্য দিয়ে। প্রতীক্ষা চলতেই থাকলো। এর মাঝে কথক প্রেমিক তার প্রিয় মানুষটির মনে যে স্মৃতিচিহ্ন রেখে গিয়েছিল তা ক্রমশ বছর এবং ঋতুর বদলের সাথে তাল মিলিয়ে ফিকে হয়ে উঠল। কথক কবির ফেলে যাওয়া প্রত্যেক স্মৃতি তার প্রেমিকার মনকে সময়ের সাথে সাথে ভারাক্রান্ত করে দিল। ফলে প্রতীক্ষার বছরগুলিতে জমে ওঠা দুঃখের বোঝা মাথায় নিয়ে কথকের বিয়ার দিন কাটতে থাকলো। এরপর আমরা চলে যাব কবিতার মূল পাঠের পরবর্তী অংশে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না,
সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই দীর্ঘ অংশটির এরপর আমি রসগ্রাহী ব্যাখ্যায় ফিরে যাব। কবিতার কথক তার প্রেমিককে ছেড়ে চলে গেছেন। তার প্রেমিকের প্রতীক্ষায় পাথরের বোঝার মতো দুঃখ সেই প্রেমিকার মাথায় নেমে এসেছে। এই সময়ের মধ্যে চারিদিকে যুদ্ধের পরিস্থিতি, সব তছনছ হয়ে গেছে। নির্বিচারে সাধারণ নির্দোষ মানুষ যেভাবে হত্যা করা হচ্ছে, তাতে সমগ্র দেশ জুড়ে মৃত্যুর মিছিল নেমে এসেছে। কিন্তু এ সত্ত্বেও কবির জন্য অপেক্ষারত সেই প্রেমিকার মৃত্যু হয়নি। যুদ্ধের আগুন পৃথিবীর সমস্ত দেশকে গ্রাস করল। যে দেবতারা আমাদের আরাধ্য, তাদের যে কোনো বিপদে অভয় প্রদান করে, অর্থাৎ আমাদের যে কোনো বিপদে অভয় প্রদান করে, তারা যুদ্ধের প্রকোপ থেকে বাঁচতে পারল না। তারা মুখ লুকাতে বাধ্য হলো। কোনো দেবতার শক্তিই যুদ্ধের প্রকোপ থেকে মন্দির, মসজিদ, গির্জাকে অক্ষত রাখতে পারল না। যুদ্ধের করল গ্রাস দেবতাদের করে তুলল আশ্রয়হীন। ফলে যে দেবতাদের নিজেদেরই কোনো আশ্রয় নেই, মানুষের শেষ আশ্রয় সেই দেবতারা সাধারণ মানুষকে আশ্রয় দেখাতে পারল না, শান্তির স্বপ্ন দেখাতে পারল না। কবিতার কথক এবং কথকের মতো অনেকেই যারা শান্তি ও নিরাপদ আশ্রয়ের জন্য প্রিয় বাড়ি, মধুর বিছানা তৈরি করেছিল, তাদের সেই শেষ শান্তির আশ্রয়টুকুও যুদ্ধের থেকে রেহাই পেল না। এমনকি মানুষের সমস্ত শখ, আসবাবপত্র, আহ্লাদ এক নিমেষে যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। এরপর আমরা চলে আসছি পরবর্তী অংশে কবিতার পাঠে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এরপর আমরা এই অংশটুকুর রসগ্রাহী ব্যাখ্যা করব। যুদ্ধের ফলে অনেক কিছু ঘটল। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের দরুন প্রচুর রক্তপাত এবং তার চিহ্ন শহরের পথে পথে পড়ে রইল। যেখানে ছিল শহর, অগণিত মানুষের জনজীবন, কোলাহল, যুদ্ধের পর সেখানে শুধু পড়ে রইল মানুষের চিতাভস্মের এক নিস্তব্ধ বিচরণ। আর মানুষের বসবাসমুখর বাড়িঘর যুদ্ধের আগে যা ছিল জলজ্যান্ত, যুদ্ধের পর তা পরিণত হলো বিভৎস টুকরো টুকরো মৃত পাথরের খণ্ডের মতো। যুদ্ধের দরুন প্রচুর রক্তপাত এবং তার ফলে শহরের পথে পথে পড়ে রইল মানুষের সেই রক্ত। মানুষের ধুয়ে দেওয়ার অভাবের ফলে জীবন্ত মানুষের লাল তাজা রক্ত পরিণত হলো মৃত কালো রক্তের দাগে। যুদ্ধের ফলে এত কিছু ঘটে গেলেও কবির জন্য অপেক্ষারত সেই প্রেমিকার মৃত্যু হলো না। কারণ প্রকৃত ভালোবাসার কোনোদিনই মৃত্যু হয় না। চূড়ান্ত বাধা ঝড়ঝঞ্ঝা সহ্য করে প্রকৃত ভালোবাসা ও ভালোবাসার মূল্যবোধ চিরদিনই অমর হয়ে থাকে। হিংসা, যুদ্ধ, রক্তপাতের কাছে যদি ভালোবাসার পরাজয় হয়, তাহলে এই জগতে আর কোনো কিছুর মূল্য থাকে না। এমনকি মানুষের এবং মানুষের হৃদয়জাত মানবতার মূল্য গুরুত্বহীন হয়ে পড়ে। তাই কবি পাবলো নেরুদা জীবনভর মানুষের সমাজে, মানুষের মধ্যে যার মূল্য সবার উপরে দেখেছিলেন, সেই ভালোবাসাকে জয়যুক্ত করলেন কবিতা শেষে। তিনি মেয়েটিকে বাঁচিয়ে রাখলেন। আর এজন্য এই কবিতা যুদ্ধের ভয়াবহতা, মৃত্যুকে উপেক্ষা করে হয়ে উঠেছে প্রতীক্ষা থেকে প্রেমের উত্তরণের কবিতা। এইটুকু মোটামুটি আমরা কবিতার রসগ্রাহী ব্যাখ্যা করতে পেরেছি। এরপর আমরা চলে যাব কবিতার কিছু ব্যাখ্যার দিকে, অর্থাৎ কবিতার কিছু লাইন ধরে বা চরণ ধরে ব্যাখ্যা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কবিতার মধ্যে অনেক শব্দ ব্যবহারকে খুব সাধারণ মনে হলেও তার ভিতরে লুকিয়ে আছে গভীর এক ব্যঞ্জনা। এই অংশে আমরা সেই ব্যঞ্জনার দিকটি তুলে ধরব কবিতার লাইন বা চরণকে উদ্ধৃতি করে। প্রথমেই আসি পরপর পাথরের মতো বছরগুলো। সাধারণত পাথর হয় কঠিন এবং ভারী বস্তু। কথক সৈনিক তার প্রেমিকার অপেক্ষার বছরগুলি খুব সহজ নিয়ে যায়নি, অর্থাৎ খুব সহজে পেরোয়নি। অনেক কষ্ট করতে হয়েছে এই বছরগুলিকে পার করতে।
সেই কষ্টকে ভারী এবং কঠিন হিসাবে বোঝাতেই এখানে পাথর শব্দটিকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পাথর এখানে সেই প্রেমিকার অপেক্ষার কষ্টটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কথক যুদ্ধে চলে যাওয়ার পর তার প্রেমিকা কিভাবে দিন কাটালো সেই কষ্টের দিকটি এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা চলে যাব শান্ত হলুদ দেবতা এই অংশটির মধ্যে। শান্ত বলতে এখানে দেবতার নির্জীবত্ব এই জিনিসটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ দেবতারা সাধারণত নির্জীব হন, পুতুল হন, তাদের মধ্যে প্রাণ বলে কিছু নেই, তো মানুষের মতো তারা আচরণ করতে পারে না, সেই দিকটিকে নির্দেশ করা হয়েছে এই শান্ত কথাটির মধ্য দিয়ে। এবং হলুদ বলতে বোঝানো হয়েছে দেবতারা যারা বহু প্রাচীন কাল থেকেই সমাজে পূজিত হয়ে আসছেন, সেই দেবতাদের প্রাচীনত্বকে। এরপর আমরা চলে আসি আর একটা অংশে, শিশু আর বাড়িরা খুন হলো। এখানে শিশু বলতে নির্দোষ প্রজন্মকে বোঝানো হচ্ছে এবং বাড়িরা বলতে নিরপরাধ সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে। নির্দোষ নতুন প্রজন্ম আর নিরপরাধ সাধারণ মানুষ যুদ্ধে কোনো প্রকার অংশগ্রহণ করেনি, এমনকি তারা জানতোই না যুদ্ধ কেমন হয়। তবুও যুদ্ধের ভয়ঙ্কর প্রভাব থেকে তারা রেহাই পেল না, যুদ্ধে তাদের প্রাণ দিতে হলো। সেই দিকটিকে এখানে নির্দেশ করা হয়েছে, শিশু আর বাড়িরা খুন হলো। কবির মনে হয়েছে খুন হওয়া, যুদ্ধ মানুষকে খুন করে। এরপর চলে আসি আমরা পরেরটায়, মিষ্টি বাড়ি। মিষ্টি বাড়ি বলতে কি বোঝানো হয়েছে? এখানে কবির সবচেয়ে প্রিয় বাড়িকে বোঝানো হয়েছে। প্রত্যেক মানুষের কাছে তার নিজের বাড়ি সব থেকে প্রিয়, তাই সেটিকে মিষ্টি বলা হয়েছে। এরপর চলে আসি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। এই ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে থাকার অর্থ কী? এখানে নিজের বিছানায় যে শান্তি ও নিরাপরাধ ঘুম তাকেই কবি নির্দেশ করেছেন। সাধারণ মানুষের কাছে নিজের বাড়িতে নিজের বিছানায় ঘুমানোর মতো শান্তির এবং আনন্দের আর কিছুই নেই, এখানে সেই দিকটিকেই তুলে ধরেছেন কবি। এরপর চলে আসি আরেকটা অংশে, কাঠ কয়লা। এইটা অংশটা কোন ব্যঞ্জনাকে তুলে ধরছে আমরা একবার দেখব। এই কাঠ কয়লা বলতে মানুষের মৃত্যুকে নির্দেশ করা হয়েছে। যুদ্ধের করালো প্রভাবে চারিদিকে মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেই হত্যালীলার বিভৎস এই দিকটা, অর্থাৎ সেই হত্যালীলার বিভৎসতাকে বোঝানোর জন্যই চিতার প্রতিরূপ হিসাবে কাঠ কয়লা শব্দটিকে তুলে আনা হয়েছে। এরপর আমরা চলে আসব শেষ একটি শব্দের ব্যাখ্যায়, দোমড়ানো লোহা। দোমড়ানো লোহা বলতে এখানে শহরের বাড়ির অবশেষকে বা ধ্বংসবশেষকে বোঝানো হয়েছে। যুদ্ধের প্রভাব থেকে শহরের বাড়িগুলি রেহাই পায়নি, আস্তে আস্তে বাড়ি ভেঙে খান খান করা হয়েছিল। একটি গোটা বাড়ি স্থানে পড়েছিল কেবল বাড়িগুলির বিকৃত কিছু অংশ, বিকৃত বা ধ্বংসস্তূপ, সেই অংশটিকে এখানে দোমড়ানো মোচড়ানো লোহার কথা বলা হচ্ছে। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই কবিতার পরবর্তী অংশ আমি শীঘ্রই আপলোড করব এবং সেখানে আমি কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতায় অসুখী কে, এই কবিতায় সেই প্রেমিকার মৃত্যু হলো না কেন, এই দিকগুলিকে পরিষ্কার করে তুলব সেই আলোচনায়। ধন্যবাদ।